সব কিছুরই সৌন্দর্য আছে, তবে সবাই তা দেখে না। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজকে আমাদের বিষয়টি হচ্ছে মডেল 10। আমরা এই মডেল 10-এর গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত প্রত্যেকটি কোশ্চেনের সলিউশনগুলো আমরা দেখে নেব। তাহলে আজকে আমাদের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছ তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10-এর জন্য সোম বুধ শুক্র এবং 9-এর জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটা করে ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসের মধ্যে যে পিডিএফটি নিয়ে আলোচনা হবে ওই পিডিএফটি তোমরা ঠিক এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, তো ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তাহলে আর দেরি না করে আমরা গ্রুপ এর প্রথম কোশ্চেনটির দিকে যাই। প্রথম কোশ্চেনটি বলছে, কোনো সংখ্যাকে আণুবীক্ষণিক ও দৃশ্যমান জগতের যোগসূত্র বলা হয়। সেটি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যাকে। এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? সেটি হচ্ছে 22.4 লিটার। পরবর্তী কোশ্চেন, পীড়ন ও প্রদত্ত কোন রাশির মাত্রা অভিন্ন? সেটি হচ্ছে চাপ। নেক্সট, এইচ গভীরতায় ডি ঘনত্বের তরলের অভ্যন্তরে চাপ পি হলে পি সমান হয়ে যাবে এইচ ডি জি। পরবর্তী কোশ্চেন, একটি বস্তুর ভর দ্বিগুণ হলে তার গতিশক্তি পূর্বের থেকে কতটা হবে? তো নতুন একটা পেজে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে মানে ফার্স্ট আর হচ্ছে সেকেন্ড, কেবলমাত্র ভরকে দ্বিগুণ করা হয়েছে। এম এখানে 1m ছিল, এখানে দ্বিগুণ করার ফলে 2m হয়ে গিয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে গতিশক্তি কি হবে? যে হাফ এম ভি স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি হাফ এম এর কাছে আমরা লিখব 2m, কারণ আমাদের m সমান হয়েছে কি 2m। ওকে, তাহলে আমরা m2 এর পরিবর্তে 2m লিখলাম ইন্টু ভি স্কোয়ার। তো এই 2টাকে আমরা যদি প্রথমে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি 2 হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো, প্রথমে ছিল হাফ এম ভি স্কোয়ার, দ্বিতীয়টির সঙ্গে হাফ এম ভি স্কোয়ার রয়েছে, তার সঙ্গে 2 গুণ হয়েছে। তাহলে আমি বলতে পারি কি 2 গুণ। ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে দ্বিগুণ হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন ক্ষেত্রে টিন্ডাল ইফেক্ট দেখা যায়? সেটি হচ্ছে স্টার্চ দ্রবণ। পরবর্তী প্রশ্ন, কোন অ্যাসিডটি আম্লিক অক্সাইড? সেটি হয়ে যাবে P2O5। পরবর্তী প্রশ্ন, H2SO4কে শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয় BaCl2। নেক্সট, আমরা এখন গ্রুপ বির দিকে যাচ্ছি। গ্রুপ এ কমপ্লিট করে ফেললাম। গ্রুপ এতে বলছে, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাবতা অপরিবর্তিত থাকে এমন একটি কঠিন পদার্থের নাম, যাকে আমরা সাধারণ লবণ বলে থাকি NaCl। নেক্সট, পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণে বলছে 1 AMU সমান কত কেজি? আমরা জানি যে 1 AMU সমান 1 ইন্টু 6605 ইন্টু 10⁻⁻24 এত গ্রাম। তো গ্রাম থেকে কেজিতে নিয়ে গেলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। তো আমরা এই ব্যাপারটাকে একটু যদি সমাধান করার চেষ্টা করি, আমরা একে লিখতে পারি যে 1.6605 ইন্টু 10⁻⁻24 ইন্টু 10⁻⁻3। এটা আমাদের লেখা সম্ভব। তাহলে আমরা এখান থেকে করতে পারি 1.6605 ইন্টু 10⁻⁻
-27 কেজি। তাহলে আমাদের অ্যান্সার হবে 1.6605 ইন্টু 10⁻7, 10⁻27। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে বলয় পরীক্ষায় উৎপন্ন বলয়টির সংকেত লেখো। যে Fe2O5NO, নেক্সট তারই সঙ্গে দেওয়া হচ্ছে SO4। নেক্সট সিজিএস পদ্ধতিতে শক্তির একক কি? আর্গ। কোনো তরলের উষ্ণতা বাড়ালে পৃষ্ঠটান কিভাবে পরিবর্তন হয়? পৃষ্ঠটান হ্রাস পাবে। পরবর্তী শূন্যস্থানে বলছে পৃষ্ঠটান হলো এক প্রকারের বল। নেক্সট সত্য মিথ্যাতে সান্দ্র বল তরলের বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয়। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন যাচ্ছি গ্রুপ সির। প্রথম কোশ্চেন, দ্রাবতা কাকে বলে? যে দ্রাবতা নির্দিষ্ট উষ্ণতায় তরলের পরিমাণ 100 কেজি হলে যত গ্রাম কঠিন পদার্থ তার মধ্যে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, গ্রামে প্রকাশিত সেই সংখ্যাকে ওই উষ্ণতায় কঠিন পদার্থের দ্রাবতা আমরা বলে থাকব। তো দ্রাবতার সূত্রটাও দিয়ে দিয়েছি। নেক্সট বলছে কেলাসন প্রক্রিয়ায় বিড কেলাসের ভূমিকা লেখো। বিড বা এটা বীজ হতে পারে বা সিড বলা যায়। এখানে ভূমিকাটি তুলে ধরা হয়েছে যে কোনো পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে কেলাস প্রস্তুত করার সময় উত্তপ্ত অবস্থা থেকে ঠান্ডা করতে থাকলে কেলাস পৃথক হতে শুরু করে। এই সময় যদি ওই কঠিন পদার্থের ছোট কেলাস সুতো দিয়ে ওই দ্রবণের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে দ্রবণ থেকে অতিরিক্ত কঠিন পদার্থ ছোট আকারের কেলাসের ওপর ধীরে ধীরে জমা হয় এবং এই কেলাসকে আকার বৃদ্ধি করে। এভাবে বড় আকারের কেলাস প্রস্তুত করা হয়। আর এটাই হচ্ছে এই আমাদের বিড বা সিড বা ওকে বীজও বলা যায়, বীজ কেলাসের ভূমিকা। ওকে, আর এই যে সুতো দিয়ে যেটা ঝুলানো হয়েছে ওই কেলাসটিকে আমরা বীজ কেলাস বলে থাকি, কেলাস বলি। নেক্সট পরবর্তী কোশ্চেন, অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? তো অ্যালুমিনিয়ামের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মিশ্রণকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে দ্রাবক সোডিয়াম অ্যালুমিনেট লবণ ও হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। তার সঙ্গে বিক্রিয়াটি দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেন, জামা কাপড় পরিষ্কার করতে জলে ডিটারজেন্ট মেশানো হয় কেন? কারণ ময়লার সাথে একটা তৈলাক্ত জিনিস মিশে কাপড়ের সুতোর ফাঁকে ঢুকে থাকে। ওই তৈলাক্তকে তুলবার জন্য যদি আমরা জলে পোশাকটিকে পরিষ্কার করার চেষ্টা করি, তাহলে তোমরা জানো যে জলের মধ্যে তেল মেশে না। তাই আমরা ওই জলের মধ্যে ডিটারজেন্ট মেশানো হয়। তো ওই ডিটারজেন্টের অণুগুলো দুটি ভাগে ভাগ হয়। একটা ভাগে ময়লাকে মানে তৈলাক্ত পদার্থকে আকর্ষণ করবে, আর একটা হচ্ছে বিকর্ষণ করবে। এই আকর্ষণ বিকর্ষণের ফলে আমাদের যে কোনো জামা কাপড়ের সুতোর মাঝখান থেকে ময়লাগুলো বেরিয়ে আসে। নেক্সট পরবর্তী কোশ্চেন, একটি বস্তুর ভর m এবং গতিশক্তি e, তাহলে প্রমাণ করতে বলছে ভরবেগ সমান √2mE। আমরা জানি ভর মানে হচ্ছে m এবং বেগ মানে হচ্ছে v, বা আমরা একে u দ্বারাও চিহ্নিত করতে পারি। তো আমি এখানে u দ্বারা চিহ্নিত করেছি। এই যে ভরবেগকে আমরা p দ্বারা চিহ্নিত করি, আর ভরের হচ্ছে m, বেগকে আমরা u দ্বারা চিহ্নিত করছি। এখন আমরা থিওরিতে গতিশক্তির সমীকরণ অনেক পড়েছি, যে E সমান হাফ mv² বা u²। তো এই যে এমটা আছে, এই এমটাকে আমরা উপর নিচে গুণ করেছি। তাই দেখো, উপরে এম ছিল, সেখান থেকে m² এসেছে, নিচে একটা নতুন এম এসছে। তো আমরা এই যে mu² রয়েছে, আমরা এখানেই দেখেছি p সমান mu।
তাহলে এম স্কোয়ার ইউ স্কোয়ার সমান আমরা করতে পারি পি স্কোয়ার। তো এখান থেকেই আমরা পি স্কোয়ার করেছি। এদিকে 2m ভাগ আকারে ছিল, অপোজিটে এসেছে, গুণ হয়েছে, আর পি স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা আমরা অপোজিটে নিয়ে গেলে রুট চলে আসবে। তাহলে এখান থেকেই আমাদের প্রমাণ হয়ে গেল যে পি সমান √2me। নেক্সট পরবর্তী কোশ্চেন, একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। 12 গ্রাম কার্বনকে অক্সিজেনে সম্পূর্ণ দহন করলে উৎপন্ন CO2 এর এসটিপিতে আয়তন কত? আমরা কার্বনকে অক্সিজেনের সঙ্গে দহন করছি, তার ফলে কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাই অক্সাইড মানে CO2। তাহলে আমরা জানি কার্বনের আণবিক ভর 12, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 12 গ্রাম কার্বনকে অক্সিজেন দহন করলে 22.4 লিটার, মানে সামনে 1 রয়েছে, তাহলে 1 মোল, আমরা 1 মোল সমান বলতে পারি 22.4 লিটার। 22.4 লিটার CO2 উৎপন্ন হয়। আর এটাই আমাদের চেয়েছে যে কতটা CO2 উৎপন্ন হবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 22.4 লিটার। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানেও একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, আমরা দেখে নেব। একটি বস্তুকে 100 সেন্টিমিটার সরাতে 400 আর্গ কার্য করা হলো, প্রযুক্ত বলের মান কত? তাহলে প্রশ্নের মধ্যে যেটা রয়েছে সেটা আমাদের প্রথমত তুলে নিতে হবে। 100 সেন্টিমিটার সরাতে বলছে, মানে সরণ সমান 100 সেন্টিমিটার। 400 আর্গ কার্য করতে হবে, তাহলে কার্য W সমান 400 আর্গ। প্রযুক্ত বল F সমান জিজ্ঞাসা চিহ্ন, এটাই আমাদের চেয়েছে। তো আমরা একটা সমীকরণ জানি, W সমান F ইন্টু S, তাহলে F সমান W/S। W এর মান 400 আর্গ, S এর মান 100 সেন্টিমিটার। 2 শূন্য 2 শূন্য কেটে গেল, থাকলো 4, আর আর্গ পার সেন্টিমিটারকে আমরা বলে থাকি ডাইন। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ওরই সঙ্গে বলছে ক্ষমতার ব্যবহারিক একক কী? তো সেটির সঠিক উত্তর হয়ে যাবে যে ওয়াট। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোনো বস্তুকে জলে ডোবালে হালকা বোধ হয় কেন? যে বস্তুকে নিজস্ব ওজন খাড়া নিম্নমুখী ক্রিয়া করে এবং নিমজ্জিত অবস্থায় প্লবতা খাড়া ঊর্ধ্বমুখী ক্রিয়া করে, ফলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে। আর বস্তুর ওই আপাত হ্রাস বস্তু যতটা তরল বা গ্যাস অপসারিত করে তার ওজনের সমান হয়ে থাকে। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু দেখে নেব। মোলের আপেক্ষিক গুরুত্ব 0.95 হলে সিজিএস পদ্ধতিতে মোমের ঘনত্ব কত? আমরা জানি সিজিএস পদ্ধতিতে ঘনত্ব সমান আপেক্ষিক গুরুত্ব। তাহলে আমাদের এখানে আপেক্ষিক গুরুত্ব বলেই দিয়েছে 0.95, তাহলে আমাদের
প্রশ্নটি চেয়েছিল সিজিএস পদ্ধতিতে মোমের ঘনত্ব কত, তাহলে সিজিএস পদ্ধতিতে মোমের ঘনত্ব 0.95 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন। তো এখানেও একটি ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, একটা একটু দেখে নেব। 27 গ্রাম জল সমান কত গ্রাম অণু জল? তো আমরা গ্রাম অণুর একটা সূত্র জানি, যে গ্রাম, এক মিনিট, গ্রাম অণু সমান মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত ভর বাই মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর। তো এখানে গ্রামে প্রকাশিত ভর রয়েছে যে 27 গ্রাম, তাহলে এই আণবিক ভরটাকে নির্ণয় করতে হবে। যে জলের সংকেত হচ্ছে H2O, এর আণবিক ভর সমান H1, দুটি H রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস ও এর জন্য হয়ে থাকে 16, তাহলে 2 প্লাস 16, এখান থেকে বলতে পারি 18। তাহলে আমাদের গ্রামে প্রকাশিত ভর রয়েছে 27, এদিকে আমাদের আণবিক ভর নির্ণয় হলো 18। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে আমরা দেখতে পারি যে 3 6 18, 3 লং 27, একে আবার 3 দিয়ে যেতে পারে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তো 3কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 1.5, এত। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এত গ্রাম অণু। নেক্সট পরবর্তী প্রশ্ন বলেছে 2 মোল CaCl2 থেকে কত সংখ্যক Ca2+ ও Cl- আয়ন নির্গত হবে? তো আমাদের প্রশ্নের মধ্যে যে বিক্রিয়াটি বলেছে যে CaCl2, এখান থেকে আমরা Ca2+ এবং Cl- আয়ন উৎপন্ন হবে। এবারে বলেছে যে আমাদের এই CaCl2 এর সামনে 1 রয়েছে, মানে আমরা বলতে পারি 1 মোল, কিন্তু প্রশ্নের মধ্যে বলেছে 2 মোল। তাহলে 2 মোল যেহেতু হয়েছে, আমাদের বিক্রিয়াটিকে ব্যালেন্স করতে হবে। এখানে তাহলে বলতে পারি Ca হয়েছে 2টি, আর Cl রয়েছে নিচে 2 রয়েছে, আর সামনে এদিকে 2, তাহলে 2 দুগুণে 4টি রয়েছে। তাহলে আমাদের এখানে কিন্তু Cl একটা, এদিকে Cl একটা রয়েছে এবং Caও একটা। তাহলে আমাদের এইটাকে সমতা বিধান, মানে সমান সমান ইকুয়াল করতে হবে। তাহলে Ca দেখো এদিকে একটা আছে, তাহলে এদিকে আমাদের এদিকে 2টো রয়েছে, তাহলে এদিকে আমাদের 2টো করতে হবে। Cl 4টে রয়েছে, এদিকে তাহলে 4টে করতে হবে, তাই আমরা 4 দিয়ে দিলাম। ওকে, এই হয়ে গেল আমাদের সমতা বিধান, মানে ব্যালেন্সটা করে নিলাম। এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে সি এর আয়ন Ca2+ এর। তাহলে 1 মোল Ca2+ এ আয়ন সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে এখানে তো 2 মোল রয়েছে, তাহলে আমরা হচ্ছে 2 মোলের জন্য নির্ণয় করব। 2 মোল Ca2+ এ আয়ন সংখ্যা, তাহলে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 2। এখন এই 10⁻23 যেমন আছে তেমন থাক, এই 6.022-র সঙ্গে 2 গুণ করে নিব, তাহলে আমরা পেয়ে যাব কি 12.044
4×10⁻23। এটি হচ্ছে Ca2+ আয়ন সংখ্যা। নেক্সট আরও একটি রয়েছে যে Cl- আয়ন সংখ্যা। তাহলে Cl- জন্য আমরা দেখব যে 1 মোল Cl- মাইনাসে আয়ন সংখ্যা 6.022 × 10⁻23। তাহলে দেখো আমাদের বিক্রিয়ার মধ্যে কিন্তু 4 মোল ছিল, এই যে 4 মোল, তাই আমরা 4 মোল নিয়ে নির্ণয় করব। 4 মোল Cl আয়ন সংখ্যা থাকবে 6.022 × 10⁻23 × 4। ঠিক একই রকম আগের মতো আমরা এই 6.022-র সঙ্গে 4 গুণ করব, তাহলে পেয়ে যাব 24.088 × 10⁻23। এটি হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন যাচ্ছি যে গ্লোবাল লবণের দ্রাবতা লেখটি অঙ্কন করো। এই গ্লোবাল লবণের সংকেতটি হচ্ছে Na2SO4 10H2O। এই গ্রাফটার মধ্যে দেখো অনেকগুলো কিন্তু লবণের দ্রাবতা লেখচিত্র রয়েছে, তার মধ্যে এই সংকেতটি হচ্ছে এই যে। তাহলে তোমরা শুধু কেবলমাত্র এই গ্রাফটিই করবে। ওকে, আর এগুলো করার দরকার নেই। নেক্সট ওর সঙ্গে আরেকটি কোশ্চেন রয়েছে, মোলারিটি কাকে বলে। পরবর্তী পৃষ্ঠাতে আমরা দেখে নেব। মোলারিটি কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে কোনো দ্রাবের যত গ্রাম মোল দ্রবীভূত আছে সেই গ্রাম মোল সংখ্যাকে ওই দ্রাবের মোলারিটি বলে। ওকে, এখানে সূত্র আকারে দিয়েছি, দেখতে পারো। নেক্সট পরবর্তী প্রশ্ন, নির্দেশক কাকে বলে। যে পদার্থ বর্ণ পরিবর্তন দ্বারা জলীয় দ্রবণে আম্লিক, ক্ষারীয় বা প্রশম ধর্ম নির্দেশ করে এবং এর দ্বারা অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ায় দ্রুত বর্ণ পরিবর্তনের দ্বারা প্রশমক্ষণ নির্দেশ করে, তাকে আমরা অ্যাসিড ক্ষার নির্দেশক বলবো। ওকে, তারই সঙ্গে বলছে মিথাইল অরেঞ্জ অ্যাসিড ক্ষার ও প্রশমন দ্রবণে বর্ণের পরিবর্তনগুলো লেখো। এই যে বর্ণের পরিবর্তনের পুরো একটি ছক দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। নেক্সট ওর সঙ্গে আরও একটি কোশ্চেন রয়েছে, অম্লরাজ কি। তার সঙ্গে বলছে শীতল ও নাতিগাঢ় HNO3 এর সঙ্গে কপার চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করা হলে কি ঘটে সমীকরণ সহ লেখো। আমরা এই যে পাশেই এখানে তুলে ধরেছি যে প্রথমে আমাদের বিক্রিয়ার সমীকরণটা আগে দিয়েছি, তারপরে এই যে অম্লরাজ কি সেটা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড দুইজনকে 3:1 এই হিসাবে যদি মেশানো হয় তাকেই আমরা বলে থাকবো অম্লরাজ। ওকে, তাহলে আজকে আমাদের মোটামুটি মডেল 10-এ যা কিছু কোশ্চেন ছিল পুরোটা প্রায় কমপ্লিট করলাম। এরপরেও যদি তোমাদের কিছু সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, না হলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওখানে জানাতে পারো। আর এই পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলেই তোমরা পেয়ে যাবে পিডিএফটি। ওকে, তাহলে সবাই ভালো থেকো। আজকের ক্লাসটি এখানেই রাখছি। আগামীকাল রুটিন ওয়াইজ আবারও তোমাদের জন্য ক্লাস নিয়ে উপস্থিত হচ্ছি। ওকে, থ্যাংক ইউ।